ওয়েলকাম ম্যাম। আমাদের পডকাস্টগুলোতে আমরা শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিই এবং একটা ফ্রেন্ডলি কনভারসেশন করি। আজকের বিষয়টি নিয়ে যেটা কথা বলবো খুবই গম্ভীর এবং শোচনীয়। সেই জন্য ফ্রেন্ডলি পার্টটা আমি বাদ দিচ্ছি। ডিরেক্ট আমাদের বিষয়বস্তুতে আমরা ঢুকছি। আপনি মূলত পুরুষদের অধিকার নিয়ে সবসময় কথা বলে এসছেন। আমি জাস্ট আগামী 5 মিনিটের জন্য পুরুষ মহিলা বাদ রেখে আমি বলছি, আমাদের দেশের এবং রাজ্যের জুডিশিয়ারি সিস্টেম গত 2-3 মাস আগে মৌমিতার ঘটনা, তার সাথে সাথে অতীতে আরো অনেক ঘটনা, পার্ক স্ট্রিট, কামদুনি, কোনো ঘটনাতেই কোনো শাস্তি বিচার হয়নি। অনেক বছর আগে, 20 বছর আগে একটা শাস্তি হয়েছিল ধনঞ্জয়ের, সেই বিচার নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, অনেক। একদম ছেলে মেয়ে নির্বিশেষে, পুরুষ মহিলা নির্বিশেষে আমাদের জুডিশিয়ারি সিস্টেমকে নিয়ে কিছু যদি বলেন। দেখুন, আমাদের দেশে জুডিশিয়ারি সিস্টেমটা খুব অদ্ভুত। বলতে গেলে অনেক কথা, অনেক সময় আমার সম্বন্ধে অনেক রকম কটূক্তিও ভেসে আসতে পারে। কিন্তু প্রথম হচ্ছে ওর দীর্ঘসূত্রিতা, যে আজকে কোনো কেস, সেটা সাধারণ কেসের বেলাও হলে আপনি একটা ডিভোর্স কেস করলেন, নারী পুরুষ উভয়ের জন্যই বলছি, আপনি জানেন না কবে আপনি এর থেকে মুক্তি পাবেন। আপনার খুব কপাল ভালো থাকলে আপনি 1-2 বছরে পেতে পারেন। আমাদের কাছে এরকমও আসেন 15 বছর ধরে ঘুরছেন। সাধারণ একটা ডিভোর্স কেস, কিছুই নেই তার মধ্যে, কিন্তু ভীষণ একটা অত্যাচার, ভীষণ কিছু হতে পারে। তো কোনো মানুষদের বিয়ে হলো, তাদের হয়তো একে অপরের সঙ্গে থাকাটা সম্ভব হয়ে উঠছে না। দুটো মানুষের কেউই হয়তো খারাপ নন, সেই ডিভোর্স কেসও চলছে। চলছে তো চলছে। মানে 498 এগুলো তো খুব সাধারণ হয়ে গেছে এখন। এতে ডেটের পর ডেট। কোনো মানে হয় না তো। হয়তো মেয়ের বাড়ির থেকে আসছেন না, হয়তো সাক্ষী পাওয়া যাচ্ছে না। চলছে, চলছে। এগুলোর মানে তখন মনে হয় না যে জুডিশিয়ারি আইনজীবীদের ব্যবসা করে দেওয়ার জন্যে, সুবিধে করে দেওয়ার জন্য এগুলো টেনে নিয়ে চলেছেন? সরি ফর মাই ওয়ার্ডস। ভালো আইনজীবীও আছেন। আমাদের কাছেই আছেন যারা পুরুষ মানুষের জন্য জীবনপাত করে দিচ্ছেন। অনেকে হয়তো মেয়েদের জন্যও অনেক লড়ছেন। কিন্তু কোথাও গিয়ে একটা মনে হয় না যে কারণ ভালো আর মন্দ মিশিয়েই তো সব প্রফেশন, যে আপনারা তাহলে কেন এগুলো করছেন? একটা 498 তে যদি দেখা যায় যে না, কেসটা সত্যি ছিল, তাহলে যারা করেছেন অত্যাচার তাদের শাস্তি হোক। দেখা যায় কেসটা না মিথ্যে হয়েছিল, যারা মিথ্যে মামলা করেছিলেন তাদের শাস্তি দিন। আর যারা মানে তাড়াতাড়ি করুন। তার ফলে একটা ছেলে মেয়ে উভয়ের জীবনই এভাবে নষ্ট হয় না। টানতে টানতে তারা বুড়ো বুড়ি হয়ে গেলেন এবং তারা কোর্টে আর দেখা হলে একে অপরকে চিনতেও পারছেন না, চেহারা এত পরিবর্তন, কারণ দীর্ঘকাল দেখা হচ্ছে না তাদের। এগুলো কি? একটা চাইল্ড কাস্টাডির মামলা করতে করতে ছেলে মেয়ে হয়তো বড় হয়ে যাচ্ছে, বাবা মা জানেন না তাদের কাছে আসবে কিনা। মানে তাদের সেই বয়সটাই হয়ে যাচ্ছে যে এই বয়সে তারা নিজেরা ডিসিশন নিতে পারেন। ভিজিটেশনের মামলা করতে করতে এমন হলো, ছেলে মেয়ে এমন বড় হয়ে গেল, তারা নিজেরাই আর দেখা করতে চাইছে না, কারণ চেনে না বাবাকে বা মাকে। তো এগুলো আমার জানতে। আর রেপের মামলা টামলা নিয়ে তো আরো হাস্যকর, যে এমন টানছেন যে সেই যে রেপের যে ভিকটিম, সেও কি করেছে জানা নেই, আর যিনি রেপ করেছিলেন অ্যাকিউজ, তিনি হয়তো আবার বিয়ে থা করে ঘুরে বেড়াচ্ছেন, কারণ অলরেডি জামিন পেয়েছেন। তারা তো বাবার প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে। তো এগুলো কেন জানতে চাই। আর ফলস রেপ কেসে তো এরকমও আছে, 20 বছর বাদে তিনি বেরিয়েছেন, দিল্লিতে ঘটনা আছে, জানা গিয়েছিল তিনি নাকি রেপ করেননি। ততদিনে তো তার মানে ভদ্রলোকের নিজের মাথাটাও একটু খারাপ হয়ে গেছে, তার আত্মীয়-স্বজন, বাড়ির পরিবার পরিজন কে যে কোথায় কেউ জানে না। তো এইগুলো জানতে চাই, যেগুলো কি প্রহসন, ছেলে খেলা? মানুষের জীবন নিয়ে আপনারা ছেলে খেলা করেন? দিনের পর দিন এরকম বহু ছেলে বেরিয়ে যারা মানে নির্দোষ, রেপের কেসে, আরো নানা রকম কেসে, শ্লীলতাহানির কেসে 5 বছর, 6 বছর, 8 বছর বাদে। কেন তাদের এই হারানো জীবনকে ফেরত দেবে? আপনারা দিয়েছেন কোনোদিন? এগুলো খুব জানতে ইচ্ছে করে। খুনের মামলা তো এরকম। সেদিন দেখলাম 9 জন ভাইয়ের শাস্তি হয়েছে 41 বছর বাদে। তারা তো এতদিন ধরে নাকি জেল খাটছিলেন। 43 বছর বাদে। রূপ কানোয়ারের মামলায় দেখলাম 88 সালের তো মামলা বোধহয়, না 87, না আরো আগের। তার বাবা আর ছেলে তারা এখন বেকসুর খালাস পেলেন। কি এগুলোর মানে? প্রহসন তো। রূপকানোয়ারের ঘটনা তো সত্যিই ঘটেছিল। আজকে এত বছর বাদে তারা নাকি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেলেন। এগুলোকে কারণ মানুষ তো ভুলে গেছে। সেই সময় বহু মানুষ মারাও গেছেন। আর আজকে যারা নতুন প্রজন্ম, তারা অর্ধেক রূপকানোয়ারের ব্যাপারই জানে না। আমরা জানি, যেহেতু সেই সময় আমরা একটা অল্প বয়সী ছিলাম, কিন্তু জানি।
তাহলে এগুলো প্রহসন ছাড়া কি? আর এগুলো নিয়ে কোনোদিন আপনারা দেখেছেন জুডিশিয়ারিতে কোনো আন্দোলন মুভমেন্ট? আইনজীবীদের কোনো মুভমেন্ট? না, তাদের তো নেই। চালাতে পারলে বেশি পয়সা তাদের আসছে কোনো না। মুভমেন্ট নেই হুম। কিন্তু আজ পর্যন্ত। এই যে জুডিশিয়ারির ভেতরে এত দুর্নীতি তা নিয়ে কিন্তু এই জুডিশিয়াল ডিক্টেটরশিপের শিকার যে কত নারী, কত পুরুষ, কত সিনিয়র সিটিজেন, কত বাচ্চা, সেটা নিয়ে কোনোদিন আইনজীবীদের আন্দোলন দেখেছেন আপনারা? নেই কিন্তু। তাদের স্পেসিফিক ভাবে মানে ভেস্টেড ইন্টারেস্টে আঘাত পড়বে, আমার উপর আপনারা রাগ করতেই পারেন। কিন্তু আমি কি মিথ্যে কথা বলছি একটাও? অ্যাবসলিউটলি ম্যাম। স্পেসিফিক ভাবে অতুল সুভাষের ঘটনায় আপনি কি জুডিশিয়ারি সিস্টেমকেও দায়ী করেন এর পিছনে? হ্যাঁ, শুধু ভারতবর্ষ জুড়ে এরকম হাজার, হাজার অতুল সুভাষ চুরি আছেন। আজকে যখন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, রাজকোটে আজকে একটি ছেলে আবার সেম সুইসাইড করেছেন। মজার বিষয়, তার যে ওয়াইফ, তার এক্স হাসব্যান্ডও সুইসাইড করেছিলেন। এখানে তো পুরুষটিরও দোষ আছে। তিনি এই মেয়েটিকে বিয়ে করার আগে যথেষ্ট খোঁজখবর নেননি। কারণ বিয়ে করার সময় তো ওনাদের আর কিছু হিতাহিত জ্ঞান থাকে না। এই মেয়েটি যদি আর না পাই মেয়েটিকে, তাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বিয়ে করতে দৌড়ন। সেটা একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিন্তু আজকেও একটি ছেলে এর আগে কদিন আগে মানে অতুল সুভাষের পরে সিপান্না গেলেন বেঙ্গালুরু। মাঝে আরেকজন পুরুষ মানুষ আত্মহত্যা করেছেন। তার মাঝে যে আরো কতজন করেছেন আমরা খবরই পাইনি। তো এবং অতুল সুভাষ তো বটেই, এরকম হাজার, হাজার অতুল সুভাষ জুডিশিয়ারিরই ফসল। কারণ এই অসম্ভব মানসিক চাপ, খোরপোশ, মামলা, অ্যালিমনি, বাচ্চাকে দেখতে না পাওয়া, এসব তো আমাদের জুডিশিয়ারিরই দান। তার মধ্যেও গতকাল দেখলাম একজন নাকি ১২ কোটি টাকা অ্যালিমনি পেয়েছেন। এখন আবার সুপ্রিম কোর্ট বলছেন যে পুরুষ মানুষকে বা স্বামীকে চাপ দেওয়ার জন্য আইন নয়। দিয়ে ওনারা ১২ কোটি টাকা অ্যালিমনি স্যাংশন করছেন। এটা কি? এটা ইয়ার্কি? হ্যাঁ? একজন ১ মাস থাকার পরে ৪০ লাখ টাকা মেইনটেন্যান্স দাবি করছেন, না অ্যালুমিনি দাবি করছেন। মানে এগুলো কি ব্যাপার? এগুলো কিরম হচ্ছে বলুন তো? ছেলে খেলা। ও ৫ লাখ চাইছে, তাহলে আমি ১০ লাখ চেয়ে দেখি। ও ২০ লাখ চাইছে, যতটা নেওয়া না, যায়। হ্যাঁ। এর মধ্যে একটা ব্যাপার আছে। আপনি যদি ৫ লাখ চান, তাহলে নেগোসিয়েশন এ এটলিস্ট সেটা ৩ লাখে এসে দাঁড়াবে। কিন্তু আপনি যদি ৪০ লাখ চান, সেটা তো নেগোসিয়েশন এ ২০ লাখে অন্তত দাঁড়াবেই। মেয়েরা তো যথেষ্ট বুদ্ধিমতী, বেশিরভাগ মেয়ে। তাদেরকে উকিলরা শেখাচ্ছেন, আপনি ৪০ লাখ চান, তাহলে নেগোসিয়েশন আর কত কমবে? কিন্তু আপনি ৫ লাখ চাইলে তো নেগোসিয়েশনে ৩ লাখ এসে দাঁড়াবে। ২০ লাখ ৪০ লাখ চাইলে অন্তত ২০ লাখ তো পাবেন। কত নেগোশিয়েট করা যাবে? ১০ লাখ তো পাবেন। পাগলের মতো শুরু হয়েছে তো সবদিকে। ৩ মাস থেকে ৫০ লাখ টাকা চাইছেন, ১ মাস থেকে ৪০ লাখ টাকা চাইছেন। হোয়াট ইস দিস? হোয়াট ইস দিস? যে যা পারছেন সে তাই বলছেন। আপনারা ভাবছেন? জুডিশিয়ারিও ভাবছেন আপনারা যে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন সবকিছু? অথচ যাদের মেইনটেন্যান্স পেলে উপকার হতো, তারা আমি নিশ্চিত একটা পয়সাও পান না। তাদেরকে ওই কখনো সখনো একটু দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যেই মেয়েরা পান না তারা আমার সঙ্গে একমত হবেন, এসে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। তারা হয়তো ১ মাস ২ মাস পান, আবার ৬ মাস পান না। আবার কখনো তাদেরকে একটু কিছু দেয়া হয়। সেই মেয়েদের আমি খোলা আহ্বান জানাচ্ছি তো, আমার সঙ্গে এসে কথা বলবেন তারা। সত্যি আমি বলছি কি মিথ্যে বলছি? তারা পান না। এটা জুডিশিয়ারির মানে কি বলবো? গাফিলতি ছাড়া কি বলবো এটাকে? আইনতভাবে ম্যাম কিরকম পরিবর্তনের প্রয়োজন আছে এখন? দেখুন, শুধু আইনত পরিবর্তন, আমি একটা কথা আজকে আপনাদের বলি। আপনি কিছুক্ষণ আগে একটা ঘটনার কথা বললেন, যেটা আমাদের ঘটে গেছে, দুঃখজনক ঘটনা। মজার বিষয় দেখবেন, মজার বিষয় বলব কিনা জানি না, দুর্ভাগ্যেরই বিষয়। আগস্ট মাসের ৯ তারিখে অভয়া চলে গিয়েছিলেন। তার জন্য ১ম রাত দখল ১৪ই আগস্ট। এখানেও ৯ই ডিসেম্বর অতুল সুভাষ চলে গেছেন। আমাদের ১ম রাত দখল বলুন, প্রতিবাদ সভা বলুন ১৪ই ডিসেম্বর। কি অদ্ভুত সমাপতন। জানি না ওপরে গিয়ে ওনাদের দেখা হয়েছে কিনা। সমাপতনগুলো কিন্তু অদ্ভুত। আজকে আপনি এসছেন, আমাদের আরেকটা প্রতিবাদ সভা আজকে আবার আছে। কারণ আমরা ওরকমই চাইছি, প্রতিবাদ যেন বন্ধ না হয়। দেখুন, অভয়া যখন চলে গিয়েছিলেন, অত্যন্ত সঙ্গতভাবেই সবাই বলেছিলেন, চলে গেছেন এর বিচার চাই, নিশ্চয়ই বিচার চাই। অভয়া আমাদের বোন, অভয়া আমাদের ঘরের মেয়ে। কারা, কারা বলেছিলেন? সাধারণ মানুষ তো বলবেনই। সমস্ত রাজনৈতিক নেতা, সমস্ত সেলিব্রিটি সবাই বলতে শুরু করেছিলেন। আর যখন অতুল সুভাষ চলে গেলেন, এটা আমি মানছি তো, উনি আত্মহত্যা করেছেন, ওনাকে খুন করা হয়নি। কিন্তু এও এক ধরনের খুন। এও সামাজিক খুন এক ধরনের। এবং তিনি কিন্তু একটা মানে শহীদ ধরনের হয়েছেন। ভারতীয় আইন ব্যবস্থার শহীদ, সামাজিক মানে একটা বলি উনি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে রাজনৈতিক নেতারা, আমি বাংলার কথাই বলছি, বাংলার বাইরে যাচ্ছি না। তখন এত চেঁচিয়ে, চেঁচিয়ে গলা ফাটিয়েছিলেন অভয়ার জন্যে, অভয়া আমাদের বোন, অভয়া আমাদের ঘরের মেয়ে। আমি তো ধরে নিচ্ছি অতুল সুভাষ ব্যাঙ্গালোরে চলে গেছেন। কিন্তু কেউ জানেন না এমন তো নয়। আপনারা একজনও কেউ বলেছেন অভয়া অতুল আমাদের ঘরের ছেলে, অতুল আমাদের ভাই, তার জন্য আমাদের ভাবা উচিত?
আপনারা তাহলে কিন্তু স্বীকার করে নিয়েছেন যে পুরুষ মানুষের মরে যাওয়াটা, আত্মহত্যা করাটা খুব একটা নর্মাল ঘটনা। বা কাপুরুষতা। না কাপুরুষতা, অনেকে তাই বলেছেন। হ্যাঁ, মানে আপনাদের কারোর মনে হয়নি যে এই অতুল কিন্তু আমাদের ভাইও হতে পারতো, আমার ছেলেও হতে পারতো, আমার দাদা হতে পারতো, আমার বাবাও হতে পারতো। তাই জন্য আপনাদের কারোর মুখ থেকে এখন অব্দি একটা শব্দ শুনিনি কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী। তাহলে আপনারা স্বীকার করুন, আপনারা মেনেই নিয়েছেন বা ধরেই নিয়েছেন বা জানেন যে পুরুষ মানুষ এই জন্যেই এসেছেন পৃথিবীতে, তারা এইভাবেই চলে যাবেন। তাদের জন্য আপনাদের কিন্তু কারোর একটা কথা খরচা করার কোনো জাস্টিফিকেশন নেই, এবং তা সত্ত্বেও আপনারা তাদের ভোট পাবেন, তাদের দিয়েই ভোট করাবেন। আমার মনে হয় পুরুষ মানুষের এটা বোঝার সময় এসেছে যে এত দলের এত রাজনৈতিক নেতা নেত্রী, তারা কোথাও বসে একটা কথা, বা এই সামাজিক যারা বুদ্ধিজীবী, যারা সমাজের জন্য কাজ করে বলেন, বা সেই সময় যে সমস্ত যত রকম সমাজকর্মী, তারা এত কথা বলেছেন, আজ তারা কেউ একটাও কথা বলছেন আমরা কজন পুরুষ অধিকার কর্মী ছাড়া, কোনো মানবাধিকার কর্মী? আমরা কিন্তু সে সময় পুরুষ অধিকার কর্মীরাও সবাই অভয়ের উদ্দেশ্যে বলেছিলাম যে এটা ঠিক হয়নি। আজকে কোন নারী আন্দোলনের কর্মীরা এসে, তখন তো আমাকে গালাগাল দিয়ে রাখেননি আপনারা কেউ, আমি একটাও কথা বলিনি বলে। আজকে কি আপনাদেরকে আমরা কেউ কিছু বলছি? কারণ আপনারা তো কিছু বলেন না কোনোদিন। আপনাদের প্রতিবাদটা খুব স্পেসিফিক। তখন এত সবাই আপনারা এত কথা বলেছেন, কই আজকে তো শুনছি না আপনাদের কারোর কথা বলতে। অর্থাৎ পুরুষ মানুষের এই জিনিসগুলো স্বাভাবিক, এটাই হবে। অনেকে সেটাও বলছেন কিন্তু বেশ হয়েছে, এটাও লেখা পেয়েছি ফেসবুকে। জানতে ইচ্ছে হয় আপনাদের কাছে আজকে মিনিমাম আপনাদের সহানুভূতি আছে তো? কালকে কিন্তু বাংলায়ও এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটেনি এরকম তো না। কয়েক মাস আগে সুধাংশু দাস বারার সাথে একইভাবে চলে গেছেন, আপনাদের কাছে তো খবরই নেই মশাই, আপনারা বলবেন কি? আপনারা শুধু মহিলাদের কিছু হলে নিশ্চয়ই সহানুভূতি জানান, আমি হোক সেটা চাইছি না, কিন্তু হলে জানান সহানুভূতি, কারণ তাতে আপনারা মনে করেন অনেক বেশি লাইমলাইট আর টিআরপি পাওয়া যাবে। এটা দুঃখের বিষয়। আরও দুঃখের বিষয়, এই অতুল কিন্তু আপনাদের ঘরে ঘরেও আছে, আপনাদের ঘরে ঘরেও কাল ঘটতে পারে, এটা আপনারা বুঝতে পারেন না কেউ। ম্যাম, অতুল সুভাষ একজন মোটামুটি সচ্ছল পরিবার থেকে এডুকেটেড একজন পার্সন, নলেজেবল পার্সন, একজন টেকি উনি। ওনার কাছে জুডিশিয়ারিকে রিচ করার সুবিধাটা রয়েছে, যেটা হয়তো অনেক অসহায় পুরুষ মানুষ বা মহিলা তাদের কাছে হয়তো নেই, বা তাদের পরিবার, তাহলে পরিবার তার মধ্যে নেই, মহিলারা ইনক্লুডেড। ইনক্লুডেড হলো। এবার উনি একজন আপার মিডিল ক্লাস হয়েও এত রিসোর্সেস ওনার থাকা সত্ত্বেও যদি ওনার সাথে এই ধরনের বিচার হয়, মানে হাউ ডু ইউ থিঙ্ক যে আমাদের সচ্ছলতা ব্যাপারটা খুব একটা ম্যাটারই করছে না। হয় আমি নেতা, পাওয়ারফুল, বিশাল বড় লোক কেউ হলাম, তখন আমি হয়তো ন্যায় পেতে পারি। একজন নর্মাল আপার মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস পাবলিকের জন্য কি জুডিশিয়ারি কিছু করছে? মানে দেখুন আপনাকে একটা কথা বলি, আমাদের এখানে টোটো চালকও যেমন আসেন, কোম্পানির সিইও আসতে দেখেছি। তো এটা আপনাকে আমি বলে দিই, আপনার ভাবার কোনো কারণ নেই। বিরাট আপনি উচ্চপদস্থ সজ্জন জিন্দালের সম্বন্ধেও কিন্তু রেপ কেস এসেছে, সেটা ফলস প্রমাণিত হয়েছে। কাজেই জুডিশিয়ারি পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু একদম চোখ বন্ধ, কারণ আমাদের দেশে মহিলারা সর্বদাই ইনোসেন্ট আনটিল শি প্রুভেন গিলটি, আর প্রুভেন গিলটি হলেও বিশেষ কিছু হয় না। আর পুরুষ অলওয়েজ গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট, ইনোসেন্ট হয়ে যাওয়ার পরেও লোকে মনে করে পয়সা খাইয়ে বেরিয়েছে। আজ এই ক্ষেত্রে কে সচ্ছল, কে অতি উচ্চবিত্ত, কে নিম্নবিত্ত ম্যাটার করে না, সবাই আসছেন, সবাই ওরকম কেস, যাকে বাংলা ভাষায় বলে কেস খাওয়া, এই করে আসছেন এবং নাকানি চোবানি খাচ্ছেন। এবং এক্ষেত্রে বরং সচ্ছল উচ্চবিত্তরা বেশি এদের প্রবলেম, তাদের কাছে টাকা পয়সা আছে। কারণ অতি নিম্নবিত্ত একজন ধরুন যিনি রিক্সা চালান, তাকে তার বউ জানেন দিয়েও বিশেষ লাভ নেই, কিছুই পাবো না। যে বাড়ি যত উচ্চবিত্ত, যে পরিবার যত বিত্তশালী, তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম, তাদেরকে অনেক কিছু নেওয়া যাবে তাদের থেকে। যতই কঠিন পরিস্থিতি আসুক কিনা, এটা আমার ব্যক্তিগত মতামত, সবার নাই হতে পারে, আমার মতামত যে সুইসাইড ইজ নট দ্য অনলি অপশন। সেটা 100 বার। সো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট কুড হ্যাভ ডান এক্সেপ্ট? না, আমার মনে হয় এটা আমাদের বুঝতে হবে যে উনি মানে যেটা বুঝলেন আর কি, যে উনি এমন একটা অবস্থায়, যারা সুইসাইড করেন তারা তো নিশ্চয়ই একটা কোনো মানসিক অবস্থার মধ্যে দিয়ে যান। তো উনি সেটা বুঝে উনি মনে করেছিলেন যে আমার আর না মানে চলে যাওয়াই ভালো, কারণ আমার ছেলেকে দেখার জন্য 30 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। জুডিশিয়ারি যখন বসে পড়েন মিডিয়েশনে 3 কোটি টাকার মাধ্যমে, বলেছিলেন তো জাজ বউয়ের সঙ্গে মিডিয়েশনে 3 কোটি টাকা, উনি অসম্ভব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন, উনি বুঝতে পেরেছিলেন আর কিছু হবার নয়।
জাজ ওনার কাছে বোধহয় সম্ভবত 5 লাখ টাকা চেয়েছিলেন। তখন ওনার ফ্রাস্ট্রেশনটা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং উনি বোধহয় এটা হয় না আমাদের স্বাধীনতা সংগ্রামে যেটা হয়েছে, বহু বিপ্লবী বলিদান দিয়েছেন। উনি নিজেকে বলিদান দিলেন আমার মনে হয় যে ভারতবর্ষে পুরুষের অবস্থাটা সবার চোখ খুলে দেওয়ার জন্য। কারণ আমরা তো অনেকদিন ধরেই চিৎকার করছি এবং লোকের হাসির পাত্র হয়েছি এবং লোকে মনে করেছেন অনেকে আমরা লাইমলাইট নেবার জন্যে, পুরুষ নারীর সংসার ভাঙার জন্যে, কাউকে ঠিকমতো বাঁচতে না দেওয়ার জন্যে, নারীর অধিকারের লড়াইকে ছোট করে দেখাবার জন্যে আমরা এগুলো করছি। কিন্তু আমার মনে হয় উনি নিজেকে বলিদান দিয়ে বোঝাতে চাইলেন যে না, পুরুষ মানুষ এইখানটায় দাঁড়িয়ে আছেন ভারতবর্ষে। আমার মনে হয় এই জন্যই চলে গেলেন এই জন্যই একটা ভিডিও পোস্ট করে বা 24 পাতা 24 suicide পাতা note রেখে, সুইসাইড নোট রেখে যেটাতে নাড়া পড়লো হুম, আলটিমেটলি হুম, সব জায়গায়, হুম, যেরকম এটা এভাবেও চলে যাওয়া যায়। হুম। তা তুমি বুঝিয়ে গেলেন যে ভারতবর্ষের পুরুষ এক্স্যাক্টলি একটা নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছেন। মানে নো ম্যানস ল্যান্ডের কথাটা তো অন্য, কিন্তু আমি এখানে বললাম নো ম্যানস ল্যান্ড, মানে এটা পুরুষ মানুষের পুরুষের জায়গা জায়গা নয়। নয়। ম্যাম, আমার নিজের স্বচক্ষে দেখা একটি ঘটনা। আমার এক দাদার ডিভোর্স হয়। সেই সময় বৌদি একটা এমএনসিতে কাজ করতেন। জাস্ট ডিভোর্সটার 1 মাস আগে তিনি চাকরি ছেড়ে দিলেন। আমার এখানে অজস্র আছে। তারপরে তিনি অ্যালিমনি ক্লেম করলেন। নাও শি ইজ এগেন Again ওয়ার্কিং। working, এরকম অনেক আছে আমাদের এখানে। তাহলে এটার কোনো রুলটার কোনো স্পেসিফিকেশন আমার বক্তব্য তো সেটাই যে একটা ছেলে কেন অ্যালিমনি পেতে পারে না? আমি তো সবসময় এটাই ছেলেদের বলছি, তোমরা চাকরিটা ছেড়ে দাও এবং আইন চেঞ্জ হোক যে যে মেয়েরা কর্মরতা, পুরুষ যদি কম মাইনে পায় বা চাকরি না করে তাকে দিতে হবে অ্যালিমনি। আরে মেয়েরা তো সেদিনে ইকুয়ালিটির কথা বলবে, তার আগে আমি আমার বরকে অ্যালিমনি দিয়েছি বা আমি আমার বরকে মেনটেন্যান্স দিই, সেদিন তো মাথা উঁচু করে চলবেন, তার আগে কি এসব। অ্যাবসলিউটলি। ম্যাম, আজকেই বিকেল 4টের সময় আপনারা একটা প্রোটেস্ট করছেন। সেই প্রোটেস্টটার মেন উদ্দেশ্যটা কি? একটাই, জাস্টিস ফর অতুল সুভাষ। মেন্স কমিশন চাই, জাস্টিস ফর মেন। ওকে, অ্যাওয়ারনেসটা ছড়ানোর জন্য না আমরা অ্যাওয়ারনেস তাছাড়া অলরেডি আছে? না, অ্যাওয়ারনেস একদমই নেই। আমরা এই জন্য আরেকটা শুরু করেছি, পাড়ায় পাড়ায় এবিএমএফ, হুম, যে মানে প্রত্যেক পাড়ায় মানে চেষ্টা করছি যাবার, সব একটাই মাত্র করতে পেরেছি এখন অব্দি, তারপরেই অতুল সুভাষ ঘটে গেল। কসবায় শুরু করেছি, এই সোমবার আবার আমরা থাকবো নেতাজি নগরে, যে আমরা বসবো 2 ঘন্টা করে, সবাই যদি আসেন সেই অঞ্চলের এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হয়তো অনেকেই তো আমাদের রিচ আউট করতে পারেন না যে আমাদের অফিস কোথায় কি, ওইখানে এসে আমরা তাহলে তাদের নামগুলো লিখিয়ে নেব, কথা বলবো, তারা পরে চাইলে আমাদের অফিসে আসতে পারেন। এরকম একটা কর্মসূচি করছি। আমার মনে হয় এগুলো করা দরকার, কারণ অনেকেই তো জানেন না কোনো কিছুই। আর এগুলো মানে কথাবার্তা বলা যে কি হচ্ছে, অনেকে হয়তো ছেলের বিয়ে দিতে চাইছেন, তখন তাদের সঙ্গে একটু অ্যাওয়্যার করে দেওয়া, যেগুলো একটু জেনে নেবেন, এগুলো একটু যোগাযোগ করে নেবেন, এই ব্যাপার। অ্যাবসলিউটলি ম্যাম। থ্যাংক ইউ ফর ইওর ইনসাইটস। তবে একটা কথা এখানে বলতে চাই যে আমরা যারা পুরুষ অধিকার নিয়ে কাজ করি, আমরা তো সবসময় শুনছি, এই ঘটনার পরেও শুনেছি, নারীদের এখনো অনেক কিছু হয়নি, কাজে পুরুষের অধিকারের কি দরকার, তাদের জন্য কেন আইন হবে। আপনাদের একটা কথা সবিনয়ে বলতে চাই, এত বছর ধরে নারী কমিশন হয়ে যাওয়ার পরেও, এত বছর এত আইন প্রকল্পর পরে খুব লজ্জা হয় যে আপনারা যখন বলেন নারীদের এখন অনেক কিছু হওয়া বাকি, নারীদের অধিকার এখনো পাওয়া হয়নি, আপনাদের জন্য কেন কিছু করতে হবে। আপনাদের তাই সবিনয়ে বলতে চাই, আপনারা লজ্জা পাবেন এবার থেকে, কারণ আপনারা এত বছরেও কেন করতে পারেননি কিছু, কেন অনেক মহিলাকে কেন এখনো আমাকে ফোন করতে হয় এবং আমাকে কেন শুনতে হয় দিদি কেউ কিছু করে না। অর্ধেক মানুষ মহিলা কেন এখন ওমেন্স কমিশন যে আছে সেটা জানেন না, এবং এত কিছু পাবার পরেও এত মহিলা কেন এখনো এত ডিপ্রাইভড, এত মহিলা কেন এখনো অত্যাচারিত, এই দেশে কেন এখনো এত ধর্ষণ, কেন নির্ভয়ার কঠিন আইনের পরেও আজও ধর্ষণ বন্ধ করা গেল না। এবং আপনাদের পুরুষ অধিকারের কথা শুনলেই, মেন্স কমিশন হবে শুনলেই আপনাদের কেন আমাদেরকে এত গালাগাল করতে হয় এবং বলতে হয় যে পুরুষের আইনের কি দরকার, নারী তো আছে, কারণ পুরুষ তো 75 বছরে কিছুই পাননি। একটা মেন্স কমিশনের জন্য যখন আমরা লড়াই করছি, আপনাদের এত কিছু থাকা সত্ত্বেও কেন ভয় পেতে হচ্ছে একটা পুরুষ কমিশন হবে সেই জন্য। আপনারা তো এত বছরের নারীকে প্রোটেকশনই দিতে পারেননি, যার জন্য ভারতবর্ষের নারী তো আজও অবহেলিত, আজও অত্যাচারিত এবং আজও ধর্ষণ হয় এত। আগে নিজেদেরটা সামলান, তারপরে আমরা কেন চাইছি কি এটা বুঝবেন এসে, আমরা আমাদেরটা বুঝে নেব, আমাদেরকে কাটতে আসবেন না। নিজেরা যে এখনো অর্ধেক কিছু করেই উঠতে পারেননি সেই দিকে মন দিন, আমার মনে হয় তাহলে ভারতবর্ষের নারীরা আর একটু ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর দিস পার্সপেক্টিভ। আশা করি যতজন এই ইন্টারভিউটা দেখছেন তারা কিছুটা শিখতে পারবেন এই ভিডিওটা থেকে। এই বলে আজকের অনেক শেষ করছি। থ্যাংক ইউ।